প্রবন্ধ বাংলার রেনেসাঁস, রবীন্দ্রনাথ ও বাংলার নবজাগরণ। সুশোভন সরকার। শতবার্ষিকী উৎসবে রবীন্দ্রনাথের অতুলনীয় প্রতিভার আলোচনা করতে গিয়ে তার স্বদেশ ও সকালের বিশাল পটভূমিকার কথা শতই মনে আসে। মানুষের কীর্তি মহীরুহের মতো আকাশে আলোতে বাতাসে শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়ালেও মাটির সঙ্গে তার নিবিড় যোগটুকু হারাতে পারে না। সেই মাটির বন্ধন রবীন্দ্রনাথের ক্ষেত্রে হলো 19 শতকের বাংলাদেশে নবজাগরণের সঙ্গে তার যোগসূত্র। উৎসবের দিনে চিন্তাশীল বাঙালি তাই রামমোহন, দেবেন্দ্রনাথ, বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারবে না। করলে তার স্মৃতি হবে অসম্পূর্ণ। রবীন্দ্রনাথকে এইভাবে পূর্বসূরীদের সঙ্গে যুক্ত করে দেখা বাঙালির পক্ষে স্বাভাবিক তো বটেই, এটা আমাদের বিশেষ কর্তব্য। আজ দেশে রবীন্দ্রনাথের যে বন্দনা উঠছে সেখানে তিনি একক সমহিমায় দীপ্যমান। সেখানকার দৃষ্টির সামনে পশ্চাৎপট কিছু নেই। বাংলার বাইরে বাংলার নবজাগরণ আজও অনাদৃত, অজ্ঞাত। বিশ্বকবি হয়েও রবীন্দ্রনাথ কিন্তু নিজস্ব দেশকাল সম্বন্ধে সর্বদা সজাগ ও সচেতন ছিলেন। পারিপার্শ্বিক সমাজ জীবনে তার আগ্রহের অন্ত দেখি না। স্বজাতির সমসাময়িক ভাবনা বেদনা কোনোদিন তাকে স্পর্শ না করে পারেনি। বাংলার নবজাগরণের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথকে দুদিক থেকে দেখা চলে। 19 শতকের উত্তাল তরঙ্গের তিনি শীর্ষমণি। তারই মধ্যে প্রেরণার সকল অঙ্গ যেন তার শ্রেষ্ঠ প্রকাশ পেয়েছিল। তার সকল সম্পদকে তিনি গৌরবমণ্ডিত করতে পেরেছিলেন। আমাদের রেনেসাঁসের পরিপূর্তি ঘটেছিল রবীন্দ্রনাথে। আবার একথাও সত্য যে সে যুগের সকল চিন্তা, পরস্পর বিরোধী ভাবধারা, সমস্ত ঘাত প্রতিঘাত আলোড়ন এনেছিল রবীন্দ্রনাথের মনে। তার মন কখনো জগৎ থেকে বিমুখ হয়ে ব্যক্তিকেন্দ্রিক ভাবনায় ডুবে যেতে পারেনি। নিভৃত এ চিত্ত মাঝে নিমেষে নিমেষে বাজে জগতের তরঙ্গ আঘাত। ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্ত বিরাম নাই, নিদ্রাহীন সারা দিনরাত। রবীন্দ্র মানসে নবজাগরণের চিন্তা প্রবাহের এই নির্নিমেষ অবিরাম প্রতিধ্বনি আমাদের আলোচনার বিষয়বস্তু। আর আমাদের রেনেসাঁসে দিকে দিকে যে সমৃদ্ধি রবীন্দ্রনাথ এনে দিয়েছিলেন, উৎসবের মধ্যে সে বিচার তো আজ অফুরন্ত। বাংলার নবজাগরণকে রেনেসাঁস আখ্যা দেওয়াটা মনে হয় হাল ফ্যাশনের কথা। গত 15-20 বছরে এর বহুল প্রচলন হয়েছে। নামকরণের মধ্যে অন্তর্নিহিত আছে ইউরোপে 15-16 শতকের রেনেসাঁসের সঙ্গে তুলনার একটা ইঙ্গিত। দুয়ের মধ্যে অবশ্য পার্থক্য বিস্তর। প্রথমত, আদি রেনেসাঁসে বুদ্ধির মুক্তি এসেছিল যুগান্তকারী বহুমুখী জাগরণের অঙ্গ হিসাবে। সেই জাগরণের মধ্যে দেখা গেল অকুল সমুদ্র উত্তরণ, ধর্মজগতে আমূল বিপ্লব, নববিজ্ঞানের বিশ্ব পরিচয়, কেন্দ্রীভূত রাষ্ট্রশক্তি গঠন, পুরাতন সমাজ ব্যবস্থার ভাঙন, বাণিজ্য কৃষিশিল্পে পুনর্বিন্যাস। এই প্রচণ্ড প্রাণশক্তি এ রেনেসাঁসে সম্ভব ছিল না। এদেশে ব্রিটিশ শাসন পুরাতন ব্যবস্থা চুরমার করার আয়োজন করে থাকলেও নতুন সমাজ গড়ে তোলার ইচ্ছা বা দায়িত্ব রইল তার আওতার বাইরে। অবসাদগ্রস্ত নির্জীব দেশবাসীর পক্ষেও অতখানি উদ্যম হাতের নাগালে আসেনি। দ্বিতীয় পার্থক্য দেখা যাবে রাষ্ট্রিক পরিবেশনে। পশ্চিমী রেনেসাঁসের লীলাভূমি পশ্চিম ইউরোপের স্বাধীন রাজ্যগুলিতে, এমনকি ইটালিও পরাধীন হয়ে পড়ে আন্দোলনের অবসানের যুগেই, প্রারম্ভে নয়। আমাদের জাগরণ এলো বিদেশির পদাশ্রয়ে, অর্ধ কলোনিত্বের পত্রপুটে। তার ভিতর স্বচ্ছন্দ বিকাশের অবকাশ কোথায়? বিজয়ীর প্রভুত্ব জাগরণের পথে আনুকূল্যের চাইতে বিঘ্নের সহায়ক হওয়াটাই ছিল স্বাভাবিক। তৃতীয় প্রভেদটা নিশ্চয়ই সুদূর প্রসারী। ইউরোপীয় রেনেসাঁসে প্রাণ সঞ্চার করে প্রাচীন সংস্কৃতির পুনরুদ্ধার, গ্রিক চিন্তা, গ্রিক আদর্শ, গ্রিক দৃষ্টি গড়ল নতুন হিউম্যানিস্ট মণ্ডলীগুলিকে। আধুনিক মনকে তৃপ্তি দেওয়ার মতো সঙ্গতির অভাব ছিল না ঐশ্বর্যমণ্ডিত এই অতীত চিন্তাধারার মধ্যে। আমাদের দেশে অতীত সভ্যতা সম্পদ নতুন যুগের এতটা উপযোগী কিনা এ প্রশ্ন না তুললেও বাংলার রেনেসাঁসে উন্মেষক প্রেরণা এসেছিল সেকালের ভারত থেকে নয়,
একালের নবজাগ্রত পশ্চিম থেকে। সেই পশ্চিম বাহুবলেই আবার দেশ তখন মোহমান ভুলুণ্ঠিত। স্পষ্টতই দেখা যায় ইউরোপের তুলনায় বাংলার রেনেসাঁস ঘটনাচক্রে বাধ্য হলো খণ্ডিত, আড়ষ্ট, কিছুটা অস্বাভাবিক রূপ নিতে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের নবজাগরণের ঐতিহাসিক মূল্য যৎকিঞ্চিৎ। একালের সমালোচকের চোখে ইউরোপের রেনেসাঁসও কিছু নিখুঁত নয়, তার উৎকর্ষও নিশ্চয় ছিল সীমিত। অন্ধ অনুকরণ প্রবৃত্তি, গ্রিক চৌহদ্দির বাইরে সকল গভীর চিন্তার প্রতি অবজ্ঞা, সংস্কৃতিবান ও সাধারণের মধ্যে দুর্লঙ্ঘ ভেদরেখা প্রভৃতি দুর্বলতারই পরিচায়ক। তাছাড়া কোনো সাংস্কৃতিক জাগরণের প্রকৃত মূল্য পাওয়া যায় পূর্ববর্তী যুগের পশ্চাৎভূমিতে। তারই তুলনায় 18 শতকের বাংলায় মানুষ জগৎ ও সমাজ জীবনের মান এমন কিছু ছিল না যে আমাদের রেনেসাঁসকে উন্নাসিক কায়দায় অশ্রদ্ধা করা চলে। বাংলার নবজাগরণের অতিরঞ্জিত ছবি আঁকা অথবা তাকে তাচ্ছিল্য জ্ঞানে অস্বীকার করা, এই দুই হলো ঐতিহাসিক বাস্তব বিচার থেকে বিচ্যুতি। যুগবিশেষের কীর্তি যেমন অসীম নয়, তার আপেক্ষিক মূল্যটাও তেমনই মূল্যই বটে। বাংলার রেনেসাঁসকে সচরাচর দেখা হয় শিক্ষিত সম্প্রদায়ের অগ্রগতি হিসাবে, চিন্তা ও উদ্যমের কাহিনী হিসাবে, সর্বাঙ্গীন নবজাগরণের নিদর্শন হিসাবে, দেশের নবজন্মের প্রতীক হিসাবে। প্রবাহের নানা ধারকের কৃতিত্ব এর মধ্যে পাশাপাশি স্থান পায়। নানা চিন্তা চিহ্নিত হয় পরস্পরের পরিপূরক রূপে। বহু ঢেউয়ের সমষ্টি একটা স্রোত চোখের সামনে ভেসে ওঠে। সকল বৈচিত্র্য সেখানে একধর্মী, জাতীয় জাগরণ ধর্মী। ফুলের মালার প্রতিটি ফুল আমাদের আদরের ধন, গৌরবের সামগ্রী। এটা এক ধরনের দেখা বই কি। এতে আমাদের চোখ থাকে সামগ্রিক প্রকাশের দিকে, জাগ্রত শক্তির পরিচয়ের দিকে, মোট সাংস্কৃতিক প্রচেষ্টার দিকে। একই যুগে কত লোক কত কথায় মুখর হয়ে উঠেছে, কত ধরনের কর্মের পত্তন করেছে, সকলের মিলনে চিত্তজগতে নবজাগরণ পৃথিবীর কাছে তুলে ধরতে পেরেছে। এই ছবি নিশ্চয়ই একটা ঐতিহাসিক বিচার, কিন্তু বাহ্যিক বিচার মাত্র। চিন্তার জাগরণে একই পর্যায়ে বিভিন্ন স্বতন্ত্র ধারার প্রকাশটাও কিন্তু স্বাভাবিক। তাদের মধ্যে বিরোধ কিছু অপ্রত্যাশিত নয়। কাজেই সমসাময়িক সংশ্লিষ্ট লোকের কাছে এদের মধ্যে মূল্য বিচার করে একটা বাছাই অনিবার্য। তাই বাহ্যিক দৃষ্টি থেকে নিবৃত্ত হয়ে যুগ মনীষের মধ্যে অন্তরঙ্গ প্রবেশের চেষ্টা করলে চোখে পড়বে দ্বন্দ্ব ও বিরোধ, বিভিন্ন ভাবের ঘাত প্রতিঘাত, বাস্তব জীবনের সংঘাত। জীবনের ধরনই হলো এই। কোনটা ঠিক পথ এই নিয়ে পদে পদে তর্ক ওঠে। বিশ্বাসের ভেদাভেদ ও প্রচেষ্টার পরস্পর বিরোধিতা প্রতি মুহূর্তে লোককে উত্তেজিত ও ক্ষুব্ধ করে তোলে। তারা কিছু সমর্থন করে, অন্য কিছু হয় তাদের কাছে প্রত্যাখ্যাত। পরবর্তী যুগের ঐতিহাসিককেও এই মূল্য বিচার রেহাই দেয় না। তাকে দেখতে হয় আলোচ্য কালের কোন ধারা শেষ পর্যন্ত সার্থক হয়ে উঠেছে, কোন দৃষ্টিভঙ্গি হয়ে পড়েছে অচল। দূর থেকে গোটা ফুলের মালার সৌন্দর্যটা কিছু মিথ্যা নয়, কিন্তু গভীরতা দৃষ্টিতে বৈজ্ঞানিক বিশ্লেষণ এড়ানো যায় না। স্রোতের এক প্রবাহের বদলে চোখে আসে বিপরীতধর্মী আবর্ত। আমাদের নবজাগরণে অন্তর্বিরোধ বিশ্লেষণ করতে গেলে যে দুটি প্রধান ধারা চোখে পড়ে, যাদের সুরের ঝঙ্কার স্বভাবতই রবীন্দ্রনাথের মনে প্রতিধ্বনিত হয়েছিল, তাদের নাম দেওয়া যাক পশ্চিমী দৃষ্টি এবং প্রাচ্যাভিমান। ইংরেজিতে বলা যেতে পারে ওয়েস্টার্নিজম ও ওরিয়েন্টালিজম। এর অনুরূপ অবস্থা আমরা দেখি 19 শতকে রুশ দেশের ইতিহাসে। সেখানে পশ্চিমপন্থী ওয়েস্টার্নারেরা চেয়েছিলেন পশ্চিম ইউরোপের চিন্তাধারাকে আত্মসাৎ করে তার উপর ভবিষ্যৎ রুশ সমাজের প্রতিষ্ঠা। আর ঐতিহ্যভক্ত স্লাভোফিলেরা অর্থাৎ স্লাভ জাতির ভক্তবৃন্দ প্রাচীন ধ্যান ধারণাকে কিছুটা সংস্কৃত করে নিয়ে তার ভিতরেই সন্ধান করেছিলেন আগামী দিনের উপযুক্ত ভিত্তি। মাসারিক প্রভৃতির লেখায় এই অন্তর্দ্বন্দ্বের বিবরণ অনেকের কাছেই অপরিচিত নয়। বিরোধী দুই ধারা নির্দেশ করার অর্থ অবশ্য এই নয় যে বাংলার জাগরণের প্রতিভূদের পরিষ্কার দুই দলে ভাগ করে ফেলা হচ্ছে।
সুস্পষ্ট দুই দল নির্ণয় হয়তোবা 19 শতাব্দীর রুশ দেশে সম্ভবত ছিল। বাংলার রেনেসাঁসে স্পষ্ট দুই গোষ্ঠীর সন্ধান অনেকটা পণ্ডশ্রম হবে। এখানে দেখি একই লোকের চিন্তায় দুটি ঝোঁকেরই পরিচয় রয়েছে বিভিন্ন পর্বে, এমনকি মাঝে মাঝে একই সময়ে। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন প্রতিষ্ঠার সূচনায় যারা কোতমিলের ধ্বজা উড়িয়েছিলেন তারাই আবার পরবর্তীকালে প্রাচীন আদর্শের আশ্রয় খুঁজলেন। তোমরা আনিয়া প্রাণের প্রবাহ ভেঙেছ মাটির আল, তোমরা আবার আনিছ বঙ্গে উজান স্রোতের কাল। নবজাগরণে প্রতিদ্বন্দ্বী দুটি সুরই যে রবীন্দ্রনাথের মধ্যে সাড়া তুলেছিল একথাও অবিদিত নয়। সুতরাং পশ্চিমী দৃষ্টি এবং প্রাচ্যাভিমান বলতে আমরা বুঝব দুটি অমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ধারণা, দুটি স্বতন্ত্র গোষ্ঠী নয়। অমূর্ত ধারণারূপ গ্রহণ করে বিশ্লেষকের চোখে ঝোঁক বা ট্রেন্ড হিসাবে বাস্তব জীবনে এর প্রকাশ সরল নয়। বহুধা বিচিত্র, অথচ পশ্চিমী দৃষ্টি ও প্রাচ্যাভিমানের আদর্শগত পার্থক্যটা আগ্রহ করা চলে না। উভয় ধারায় কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করলে কথাটা পরিষ্কার হবে। অবশ্য মনে রাখতে হবে যে উভয় ক্ষেত্রেই আদর্শের প্রকাশ ব্যক্তিবিশেষের মনে সমান প্রবল বা সম্পূর্ণ না হওয়াটাই স্বাভাবিক। বাংলার নবযুগের পশ্চিমী ধারার প্রথম প্রকাশ দেখা যায় সমাজ সংস্কার পরিকল্পনায়। প্রচলিত সমাজবিধির মধ্যে অন্যায়, অবিচার, অন্ধ সংস্কারের দিকে চোখ পড়তে থাকে। সতীদাহ, আমরণ, বৈধব্য, বহুবিবাহ, নারীর অবনত অবস্থা ইত্যাদির বিরুদ্ধে বিদ্রোহ মাথা তোলে। সমাজের পুনর্গঠন ঈপ্সিত হয় এমন পথে যাকে আধুনিক পশ্চিমী পথের অনুবর্তন হিসাবে দেখাটা অন্যায় নয়। আমরা যে মনোভাবকে প্রাচ্যাভিমানী বলছি সেটা সবসময় সামাজিক কুপ্রথার সমর্থক অথবা এ বিষয়ে উদাসীন তা নয়। তবে তার প্রভাবে মনে হতো ব্যাপারটা এমন কিছু জরুরি নয়। সংস্কার ধীরে ধীরে আপনা থেকে আসবে। উত্তেজিত বা বিচলিত হওয়াটা বিসদৃশ্য। হয়তোবা প্রাচীন প্রথার সপক্ষেও কিছু বলার আছে। বিশেষত আইন দিয়ে সমাজ সংস্কার বরদাস্ত করা প্রাচ্যাভিমানের কাছে সম্ভব ছিল না। প্রধান যুক্তি, আইনকর্তা তো বিদেশি শাসক। অবশ্য সেই বিদেশি শক্তিরই নির্দিষ্ট আইনকানুন জীবনযাত্রার অপরাপর ক্ষেত্রে মেনে নিতে বিশেষ আপত্তি দেখি না। সমাজ সংস্কার থেকে এগিয়ে গিয়ে পৌঁছানো যায় যুক্তিবাদে। সংস্কারের সপক্ষে শাস্ত্রোক্তি প্রয়োগ করা হতো। যেমন দেখি রামমোহন বা বিদ্যাসাগরে। কিন্তু প্রধান প্রেরণা নিশ্চয়ই এসেছিল যুক্তি থেকে। তারপর খোঁজ হতো শাস্ত্রের সমর্থন। প্রাচীন আচার ব্যবস্থা, ধারণা, বিশ্বাসকে যুক্তির আলোতে টেনে আনার প্রবণতা স্পষ্টতই চোখে পড়ে। যুক্তি বিচারটাও মূলত পশ্চিমী শিক্ষার প্রয়োগ। সেই শিক্ষা থেকে উৎসারিত যুক্তিবাদ যে তরুণ মনকে কতখানি অভিভূত করেছিল তার নিদর্শন পাই ইয়ং বেঙ্গলে। কিন্তু যুক্তিবাদ আসলে বুদ্ধির নির্বিশেষ বিচার নয়, নিরাসক্ত সত্যের সন্ধান নয়। ইতিহাসে যুক্তিবাদ চিরদিনই আশ্রয় করেছে নূতন কোনো মূল্যবোধকে, প্রচলিত ঐতিহ্যের বিপক্ষে নূতন আদর্শের অভিযানকে। বাংলাদেশে পশ্চিমী দৃষ্টির যুক্তিবাদ গড়ে উঠল পশ্চিমের মানবতাবাদকে অবলম্বন করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বানে। কালান্তর প্রবন্ধে রবীন্দ্রনাথই এই প্রসঙ্গে স্মরণ করেছিলেন বার্নসের অমর উক্তি, আ ম্যান ফর দ্যাট। বলা বাহুল্য, বুর্জোয়া সংস্কৃতির শ্রেষ্ঠ দিকটাই এর মধ্যে প্রকাশ খুঁজেছিল। বাংলার পশ্চিমী দৃষ্টি অনুভব করল যে আধ্যাত্মিক মুক্তি আমাদের যতই কাম্য হোক না কেন, প্রাচ্য সমাজে মানুষকে নির্বিশেষে মানুষের মর্যাদা দেওয়ার আগ্রহ নেই।
সমাজ সংস্কার, যুক্তিবাদ, মানবতাবাদ 19 শতকে ইউরোপ থেকে সঞ্চারিত হচ্ছিল বলেই এসব কিছু সমর্থনের ঝোঁকটাকে পশ্চিমী দৃষ্টি বলার সার্থকতা আছে। এই স্রোতের বিরুদ্ধে গড়ে উঠল আমাদের রেনেসাঁসের অপর ধারা, অর্থাৎ প্রাচ্যাভিমান। এর প্রথম আশ্রয় হলো প্রাচীন গৌরবের উপাসনা। ইউরোপীয় প্রভুত্বের প্রতিবাদে স্বাভাবিক প্রতিক্রিয়া এই দিকে প্রবাহিত হওয়া কিছু বিচিত্র নয়। পশ্চিমী পণ্ডিতেরা প্রাচীন ভারতের সভ্যতা সম্পদ আবিষ্কার করছিলেন। তার সঙ্গে আবহমান প্রাচীন শাস্ত্রের নতুন উপলব্ধি এসে সম্মিলিত হলো। ইউরোপে গুরুগিরির প্রতিবাদে রব উঠল আমরাই বা কিসে কম। অতীত গৌরব কাহিনী বাণীর মধ্যে সান্ত্বনা খুঁজল বিক্ষুব্ধ বিচলিত মন। চিত্তাকাশে উড়ল আত্মসম্মানের ধ্বজা। যে প্রাচীন গৌরবের দিকেই কেবল 19 শতকের দৃষ্টি ফিরেছিল, ঘটনাক্রমে সে গৌরব কিন্তু হিন্দু সভ্যতার। হিন্দুর সমাজের ঐতিহ্য আবার আগে থাকতেই ছিল দৃঢ় প্রতিষ্ঠিত। পশ্চিমী ঝড় তাকে বিশেষ কাবু করতে পারেনি। দুইয়ের সংমিশ্রণে গড়ে উঠল আমাদের প্রাচ্যাভিমানীদের দ্বিতীয় বৈশিষ্ট্য, হিন্দুত্ববোধ। আত্মরক্ষার দিক থেকে হিন্দুত্বের ছত্রছায়ার সার্থকতা ছিল নিশ্চয়, কিন্তু তার মধ্যস্থিত দুর্বলতার দিকটা কিছুতেই উড়িয়ে দেওয়া চলে না। ভারতবর্ষের অধিকাংশ লোক হিন্দু, কিন্তু অহিন্দুর সংখ্যাও সামান্য নয়। অহিন্দুর মনে আঘাত নবজাগরণকে সহজেই ব্যাহত করতে পারে। সংখ্যাধিক হিন্দু সম্প্রদায়ে কিছু দৃঢ় সম্বন্ধ একীভূত শক্তি নয়। হিন্দু সমাজ শত বিভক্ত, উচ্চ নীচ অগণিত স্তরে গ্রথিত সমাজ। হিন্দু ঐতিহ্যের গৌরব অসামান্য বলে স্বীকার করলেও তাই পশ্চিমপন্থীর মনে হওয়া অনিবার্য যে তার অনেক কিছুই বর্জনীয়। ভবিষ্যতের ঐক্যবদ্ধ জাগ্রত ভারতকে হিন্দু অহিন্দুত্বের ঊর্ধ্বে উঠে মানব অধিকারকে আশ্রয় করতে হবে। পশ্চিমী দৃষ্টির ন্যায্য পরিণতি এই দিকে। প্রাচ্যাভিমানের মধ্যে তৃতীয় দিক দেখতে পাই ভক্তি প্রবণতার মধ্যে, যেটা হলো এদেশে চিরাচরিত ধর্ম সাধনার অন্তরঙ্গ অঙ্গ। পশ্চিমী দৃষ্টি স্বভাবতই ভক্তি উচ্ছ্বাসের প্রতি সন্দেহের ভাব পোষণ করে, কারণ যুক্তি ভক্তির বিপরীত পথ। প্রাচ্যাভিমানীর ভক্তির উপর জোর দেওয়া ধর্মবোধের সমার্থক মনে করি না। ধর্মের শান্ত সমাহিত ব্যক্তিগত রূপ পশ্চিমী ভাবের পরিপন্থী নয়, কিন্তু রামমোহন দেবেন্দ্রনাথের ধর্ম ও শতাব্দীর শেষভাগের ভক্তিমার্গের মধ্যে দুস্তর পার্থক্য আছে। রামকৃষ্ণের নিজস্ব ভক্তি সাধনাকেও পশ্চিমী মন শ্রদ্ধা করতে পারে, কিন্তু ভক্তি সমাজ জীবনে প্রবল বেগে প্রবাহিত হলে সংস্কার কামনা, যুক্তি প্রয়োগ, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম প্রভৃতির থেকে জনমন বিক্ষিপ্ত হওয়াটা সম্ভব। সুতরাং প্রাচ্যপ্রত্যয় ভক্তিকে আশ্রয় করে দেশে পশ্চিমী ভাবের প্রতিরোধকেই শক্তিশালী করতে চেয়েছিল বললে অন্যায় হবে। বাংলা রেনেসাঁসের এই দুই প্রধান ধারা, পশ্চিমী দৃষ্টি আর প্রাচ্যাভিমান, কোনোটাকেই অবজ্ঞা করা চলে না, কারণ দুটিই বাস্তব জীবনধারার প্রকাশ। ঐতিহাসিক বাস্তবতা থেকে কোনোটাই বঞ্চিত নয়। এর প্রকৃত প্রমাণ হলো এই যে আমাদের নবজাগরণের অন্তত দুটি প্রধান অঙ্গ আলোচ্য দুই ধারার কাছেই ঋণী। প্রথমত সাহিত্য শিল্প সৃষ্টির বিস্ময়কর প্রাচুর্য, রেনেসাঁসের প্রসঙ্গে প্রথমে যার কথা মনে আসে। দ্বিতীয়ত শিক্ষিত সমাজে স্বাদেশিকতার উন্মেষ ও অগ্রগমন। ব্যাপক ইতিহাসে আমাদের নবজাগরণের সঙ্গে যার সম্বন্ধ অবিচ্ছেদ্য। স্বাদেশিকতা এবং সংস্কৃতি চর্চা সমানে পুষ্টিলাভ করেছিল উভয় ধারা থেকে, কিন্তু সুপরিচিত এই সম্মিলিত জয়যাত্রা বর্তমান প্রবন্ধের আলোচ্য নয়। চিন্তাজগতের অমূর্ত যে দুই ধারাকে এখানে বিরোধী শক্তি হিসাবে চিত্রিত করা হলো, তাদের অবজ্ঞা না করার অর্থ হলো আসল রূপ ও বিকৃতির মধ্যে সীমারেখা টানা। বিকৃতি দুই ক্ষেত্রেই দেখা যায়। সে বিকৃতি আসলের প্রতিরূপ নয় বলেই অগ্রাহ্য। সেকালের শিক্ষিত যুব সমাজের উচ্ছৃঙ্খল ব্যবহার, নিষিদ্ধ খাদ্যভক্ষণ ও মদ্যপান, অনাচার কিংবা ব্যভিচার, ইঙ্গবঙ্গ সমাজে ইংরেজি হাবভাবের অনুকরণ, সাহেবিয়ানা ইত্যাদিকে পশ্চিমী দৃষ্টির পরিচয় হিসাবে প্রতিপন্ন করাটা হাস্যাস্পদ। পশ্চিমী ধারার বিশিষ্ট প্রতিনিধি মধুসূদন সে যুগের বাবু সভ্যতাকে বিদ্রূপের কষাঘাত করেছিলেন। প্রাচ্যাভিমানের বিকৃতি দেখি অহিন্দুকে উৎপীড়নের মধ্যে, অথবা হিন্দু আচারকে বিজ্ঞানের অধুনাতম
আবিষ্কারের সঙ্গে একার্থ করে দেখার ভেতরে। কবিতা ও কৌতুক নাট্যে এর প্রতি শ্লেষ বর্ষণ রবীন্দ্রনাথের পাঠক মাত্রের স্মরণে আসবে। কিন্তু বিকৃতি বাদ দিলেও অমূর্ত ধারণা দুটির পরস্পর বিরোধিতাকে অস্বীকার করার উপায় নেই। অবশ্য অনেকে আমাদের রেনেসাঁসে সমন্বয় খোঁজেন এবং ইচ্ছামতো পেয়েও থাকেন। সমন্বয় ধরা পড়ে বারবার রামমোহনে, বঙ্কিমচন্দ্রে, রবীন্দ্রনাথে। শেষ পর্যন্ত ব্যাপারটা সম্বন্ধে সন্দেহই জাগে। দুটি বিরোধী ধারার সমন্বয় পাওয়া যায় তখনই যখন উভয়কে ছাপিয়ে নতুন তৃতীয় বস্তু প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের সমাজে তৃতীয়ের উত্তরণটুকু কোথায়? বারবার তার অবশ্য কি বা হয় কি করে? এমন সমন্বয় অনেকটা আপোষ রফার অনুরূপ, বিরোধী বিভিন্ন ঝোঁকের সহাবস্থান মাত্র। ব্যক্তিবিশেষের জীবনে বিভিন্ন পর্যায়ে, এমনকি একই পর্বে বিরোধী অমূর্ত দুই ধারণারই ছায়া ফেলাটা বিচিত্র নয়। কিন্তু সনাতন ঐতিহ্য রক্ষা ও সংস্কার, হিন্দুত্বের গৌরব এবং ধর্মসমাজ নিরপেক্ষ মানবাধিকারের দাবি, ভক্তি আর যুক্তি, এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় সহজ বুদ্ধির অগম্য। অথচ ইতিহাস যেহেতু ব্যাখ্যার প্রচেষ্টা, সেই কারণে সমাজে বিরোধী চিন্তার সন্ধান পেলে কিছু মূল্যবিচার অপরিহার্য হয়ে পড়ে। যা ঘটে সেটাই যথার্থ, সব কিছুরই সার্থকতা আছে। তোমরা সবাই ভালো। ইতিহাস অন্তত এই পথে চলতে পারে না। পরস্পর বিরোধী ঝোঁককে উপহাস করা চলে না। বিভিন্ন ধারার ঐতিহাসিক স্বাভাবিক বাস্তব কারণ থাকে। প্রত্যেকের স্বরূপ অনুধাবন আবশ্যক, কিন্তু ইতিহাসের গতির দিক থেকে প্রভেদ নির্ণয়েরও প্রয়োজন আছে। নিছক শিল্প সৃষ্টি এবং রাষ্ট্রিক আন্দোলনের প্রকৃত বিকাশকে আমরা এই আলোচনার বাইরে রেখেছি বলে সামাজিক আদর্শের সংঘাতটাই এখানে আমাদের বিচার্য। এক্ষেত্রে লেখকের মতামত এতক্ষণে পাঠকের কাছে নিশ্চয়ই প্রকাশিত হয়ে পড়েছে। বাংলার নবজাগরণের ইতিহাসে পশ্চিমী দৃষ্টিকে আমি প্রাচ্যাভিমানের উপর স্থান দিই দুই কারণে। প্রথমত, এই জাগরণের মূল প্রেরণা আসে নতুনের আগমনে। প্রাচীন রক্ষণশীলতা ঠিক তার আদি উৎস ছিল না, হওয়াটাও হতো অস্বাভাবিক। রবীন্দ্রনাথের নিজের কথাতেই, সংস্কৃতির সোনার কাঠি প্রথম সেই তাকে স্পর্শ করল, অমনি বাংলাদেশ সচেতন হয়ে উঠল। রেনেসাঁসের গঠন কার্যে প্রাচ্যাভিমানের দান অস্বীকার না করেও বলা চলে যে তার প্রাণসঞ্চার হয়েছিল পশ্চিমী চিন্তার আবহনে। দ্বিতীয়ত, আমাদের ভবিষ্যতের স্বপ্নে যে ভারতবর্ষ বিরাজ করছে, তার বাহ্যিক আকার যেরূপই নিক না কেন, অন্তর্বস্তুটুকুকে পশ্চিমী না বলে উপায় নেই। যে সমাজবাদ আমাদের কাম্য, ন্যায্যত তার সঙ্গতি পাই প্রাচ্য দর্শে নয়, পশ্চিমী দৃষ্টিরই মধ্যে। যে পশ্চিমী সংস্কৃতি থেকে তার উদ্ভব ও পরিণতি। রবীন্দ্রনাথের মনে বাংলার নব জাগৃতি কি ঢেউ তুলেছিল? পশ্চিমী প্রত্যয় ও প্রাচ্যাভিমান তার লেখায় কিভাবে ঝঙ্কার এনেছিল? এবার সেই প্রসঙ্গে আসা যাক। এখানে রবীন্দ্রনাথের রচনা থেকে প্রচুর উদ্ধৃতি নিশ্চয়ই অন্যায় হবে না। তার বক্তব্যের সরস স্বচ্ছতা, তার অনুপম ভাষা আমাদের শক্তির নাগালের বাইরে। শতবার্ষিকী উপলক্ষে তার নিজের বাণী শোনাটাও পরম লাভ। সকল উদ্ধৃতি সমস্ত পাঠকের কাছে সমান পরিচিত নাও হতে পারে। বলা বাহুল্য, উক্তিগুলি সংগৃহীত হয়েছে বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর প্রামাণ্য সংস্করণ থেকে। লেখাগুলিকে সাজানো হয়েছে অনেকটা ঐতিহাসিক ক্রম অনুসারে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, যে মানুষ সুদীর্ঘ কাল থেকে চিন্তা করতে করতে লিখেছে, তার রচনার ধারাকে ঐতিহাসিকভাবে দেখাই সঙ্গত। অর্থাৎ রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত 1929। তাছাড়া তারিখ অনুসারে সাজালে তার চিন্তার ক্রমবিকাশের কিছুটা পরিচয় পাওয়াও অসম্ভব নয়। অবশ্য সংবেদনশীল কবির চিত্তে প্রায় একই সময়ে বিভিন্ন বিরোধী সুর ধ্বনিত হতে পারে। তবু পর্যাপ্ত সাক্ষ্যের সমাবেশে ভাবধারার স্তরভেদ ও পর্বান্তরের সন্ধান পাওয়া সম্ভবপর। সারা জীবন ধরে রবীন্দ্রনাথ বাংলার নবজাগরণকে যেভাবে দেখেছিলেন, ব্যাখ্যা করেছিলেন, বিচার করতে চেয়েছিলেন, আজকের দিনে সেটা নিশ্চয়ই আমাদের শিক্ষণীয়। রচনাবলীর অবতরণিকায় তিনি স্বয়ং লিখে গেছেন, আমাকে গ্রহণ করার দ্বারা দেশ যদি কোনোভাবে নিজেকে লাভ না করে থাকে, তবে আজকের এই উৎস অর্থহীন। আদি পর্বে জীবনের প্রথম 20 বছরে রবীন্দ্রনাথ যা লিখেছিলেন
তার অধিকাংশই বর্জন করা হয়েছিল তার ইচ্ছা অনুসারে। বাংলার জাগরণ সম্বন্ধে সে সময়ে তার মনে বিশেষ সমস্যার উদয় না হওয়াটাই স্বাভাবিক। তবু যে পরিবারে তিনি মানুষ, যে পিতৃবিশ্বাসে তার উত্তরাধিকার, তার মধ্যে একদিকে যেমন তীব্র পশ্চিমী ভাব ছিল অনুপস্থিত, অন্যদিকে তেমনি সেই ব্রাহ্ম আবহাওয়া, দেশাচার ও প্রচলিত সংস্কার প্রীতি থেকে অনেকাংশে মুক্ত ছিল বলা যায়। একচক্ষু সংস্কার প্রবন্ধে 1881 সালে রবীন্দ্রনাথ লিখলেন, যখন সমাজের কোনো নিয়ম আমাদের স্বাধীনতা রক্ষার সাহায্য না করিবে, তখন নিয়ম রক্ষার জন্য যে সে নিয়ম রক্ষা করিতে হইবে তাহা নহে। একদল লোক বিলাপ করিবেই, সত্যযুগ কোন কালে বর্তমান ছিল, সত্যযুগ কোনো কালে বর্তমান ছিল না, চিরকাল অতীত ছিল। প্রাচ্যাভিমানের প্রথম একটা ঢেউ রবীন্দ্রনাথের 1882 থেকে 1885 সালের লেখায় চোখে পড়ে। প্রাচ্য প্রত্যয়ের একটা বড় উৎস ছিল ভারতে থিওসফি আন্দোলন। কলিকাতায় তার পত্তন হয় সম্ভবত 1882 সালে। ঠাকুরবংশীয় তরুণদের উপর রাজনারায়ণ বসুর প্রভাবও কিছু সামান্য ছিল না। মেঘনাদবধ সমালোচনায় রবীন্দ্রনাথ মধুসূদনকে আক্রমণ করেন দেশের ঐতিহ্যকে অপমান করার জন্য। অনাবশ্যক প্রবন্ধে তিনি লেখেন, প্রত্যক্ষকে দেখিয়া অপ্রত্যক্ষকে মনে আনাই পৌত্তলিকতা, জগৎকে দেখিয়া জগদাতীতকে মনে আনাই পৌত্তলিকতা। অনেকগুলি অর্থহীন প্রথা পূর্বপুরুষদিগকের ইতিহাস বলিয়াই মূল্যবান। তুমি যদি তাহার মূল্য দেখিতে না পাও, তাহা অকাতরে ফেলিয়া দাও। তবে তোমার শরীরে দয়া ধর্ম কোনোখানে থাকে, তাহাই আমি ভাবি। আমার অতীতের মধ্যে আমার কতকগুলি তীর্থস্থান প্রতিষ্ঠিত আছে। যখন বর্তমানে পাপে তাপে শোকে কাতর হইয়া পড়ি, তখন সেই তীর্থস্থানে গমন করি। 1885 সালে রামমোহন রায় প্রবন্ধে রবীন্দ্রনাথ মত প্রকাশ করেছিলেন যে, রামমোহনের প্রধান মহত্ব এই যে তিনি হিন্দু ধর্মের জীবন রক্ষা করিলেন। যে বাঁধ নির্মাণ করিয়া দিলেন খ্রিস্টীয় বিপ্লব সেখানে আসিয়া প্রতিহত হইয়া গেল। ব্রহ্ম সমস্ত জগতের ঈশ্বর, কিন্তু তিনি বিশেষরূপে ভারতবর্ষেরই ব্রহ্মই ভারতবর্ষের জাগ্রত দেবতা। জিহোভা, গড অথবা আল্লাহ আমাদের ভাবের সম্পূর্ণ গম্য নহেন। এখানে ভারতের সঙ্গে হিন্দু ভারতের সমীকরণ লক্ষণীয়। সেই বৎসরেই লেখা সমস্যাতে আমরা পড়ি, বঙ্গ সমাজের যে অংশে ইংরেজি সভ্যতার তাত লাগিতেছে, সেখানটা দেখিতে দেখিতে লাল হইয়া উঠিতেছে, কিন্তু শ্যামল অংশটির সঙ্গে তাহার কিছুতেই বনিতেছে না। সাম্প্রদায়িকতার অনুরোধ সামাজিক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা অন্ধ গোঁড়ামির কার্য। সকল অবস্থাতেই আইনপূর্বক বাল্যবিবাহ বন্ধ করিলে সমাজে দুর্নীতি প্রশ্রয় পাইতে পারে। একই প্রবন্ধে তিনি অবশ্য লিখেছিলেন যে, পরিবার বিশেষে বাল্যবিবাহের অবসান এবং বিধবা বিবাহের প্রবর্তন কাম্য। পরবর্তী 13 বছরে যুবক রবীন্দ্রনাথের চিন্তায় পশ্চিমী প্রভাব উল্লেখযোগ্যভাবে প্রবলতর হয়ে উঠেছিল বললে বোধহয় অন্যায় হবে না। 1884 সাল আন্দাজ শশধর তর্কচূড়ামণির আবির্ভাবে নব্য হিন্দুয়ানি মাথা তুলতে আরম্ভ করে। এই ঝোঁক যে রবীন্দ্রনাথের অসহ্য মনে হয়েছিল তার প্রমাণ তার শ্লেষাত্মক রচনায় প্রচুর পাওয়া যায়। হাস্যকৌতুকের আর্য ও অনার্য লেখা হয় 1886 সালে। গুরু বাক্যের তারিখ 1887। 1887 সালের চিঠিপত্রে পাই, আধুনিক বিজ্ঞানের সমুদয় সিদ্ধান্তই শাণ্ডিল্য ভৃগু গৌতমের জানা ছিল। আমাদের বৈদিক পৌরাণিক যুগ যে চলিয়া গেছে, এ বড় দুঃখের বিষয়। 1891 সালের প্রত্নতত্ত্বে পড়ি আমরা, হিন্দু পরের মতের উপর কোনো হস্তক্ষেপ করিতে চাহি না। অতএব আমাদের সর্বপ্রধান যুক্তি বাপান্ত, অর্ধচন্দ্র এবং ধোপা নাপিত রোদ। কবিতার মধ্যে সুপরিচিত কড়ি ও কোমলের পত্র খুদে খুদে আর্যগুলি ঘাসের মতো গজিয়ে ওঠে। ধর্ম প্রচার, হিন্দু ধর্ম করিব রক্ষা, খ্রিস্টানি হবে মাটি ইত্যাদি। অবশ্য এই বিদ্রুপের লক্ষ্য প্রাচ্যভাবের বিকৃতি মাত্র, কিন্তু খাঁটি প্রাচ্যাভিমানের পরিবর্তন বিমুখতার বিরুদ্ধেও রবীন্দ্রনাথ লেখনী ধরেছিলেন। 1882 সালেরই কবিতা পরিত্যক্ত। বন্ধু এ তব বিফল চেষ্টা, আর কি ফিরিতে পারি, শিখর গুহায় আর ফিরে যায় নদীর প্রবল বাড়ি। 1887 সালের চিঠিপত্র এর উজ্জ্বল সাক্ষ্য। স্বদেশ যেমন একটা আছে, সকালও তেমনই একটা আছে।
সময়ের পরিবর্তন হইয়াছে এবং হইয়াই থাকে। সেই পরিবর্তনের জন্য আমাদিগকে প্রস্তুত হইতে হইবে, নইলে আমাদের জীবনই নিষ্ফল। আমরা গৃহের বাহির হইব। যে বন্ধনে আমরা সমস্ত মানব জাতির সহিত যুক্ত, সেই বন্ধনে আজ টান পড়িয়াছে। এই নূতন জ্ঞান, এই নূতন প্রেম, এই নূতন জীবন, এই তো আনন্দ। সহসা যখন নতুন ভাবের প্রভাব উপস্থিত হইয়া জাতির হৃদয়ে আবর্ত রচনা করে, তখন যে কি হইতে কি হয় ঠাহর পাইবার জো নাই। অতএব আমবাগানে আমাদের সেই ক্ষুদ্র নীড়ের মধ্যে আর ফিরব না। যুবকের চিঠির উত্তরে বৃদ্ধ ষষ্ঠীচরণ শেষ পর্যন্ত লেখেন, তোমরা নিঃসংশয়ে কাজ করো, নির্ভয়ে অগ্রসর হও। হিন্দু বিবাহ প্রবন্ধটি স্পষ্টোক্তিতে পরিপূর্ণ। চন্দ্রনাথ বাবু বলেন, হিন্দু বিবাহে যেরূপ একীকরণ দেখা যায়, এরূপ অন্য কোনো জাতির বিবাহে দেখা যায় না। তবে এদেশে বহু বিবাহ কিরূপে সম্ভব হইত, বিবাহের যত কিছু আদর্শের উচ্চতা, সে কেবলমাত্র পত্নীর বেলায় বর্তমান সমাজের সুবিধা ও আবশ্যক অনুসারে হিন্দু বিবাহ সমালোচনা করিবার অধিকার আছে। ইংরেজি আদর্শের প্রতি যদি কোনো শিক্ষিত লোকের পক্ষপাত দেখা যায়, তবে তাহাদের দোষ দেওয়া যায় না। উহা অবশ্যম্ভাবী। ইংরেজি শিখিয়া যে কেবলমাত্র অন্যটুকু উপার্জন করিব, তাহা হইতেই পারে না। ইংরেজি ভাব উপার্জন না করিয়া থাকিবার জো নাই। জলে প্রবেশ করিয়া মাছ ধরিতে গেলে ভিজিতেও হইবে। এর সমর্থনে মুসলমান মহিলার উল্লেখ করা উচিত। একীকরণের মাহাত্ম্য সম্বন্ধে যিনি যত বড় কথা বলুন, মানুষের প্রতি মানুষের অধিকারের একটা সীমা আছে। পৃথিবীর প্রাচ্য প্রদেশে স্ত্রীর প্রতি স্বামীর অধিকার সেই সীমা এত দূর অতিক্রম করিয়াছে যে আধ্যাত্মিকতার দোহাই দিয়া কতকগুলো আগড়ম বাগড়ম বকিয়া আমাদিগকে কেবল কথার ছলে লজ্জা নিবারণ করিতে হইতেছে। সেই বৎসরই লেখা হয় প্রাচ্য সমাজ প্রবন্ধ। ইউরোপে এশিয়ার প্রধান প্রভেদ এই যে, ইউরোপে মনুষ্যের একটা গৌরব আছে, এশিয়াতে তাহা নাই। তাই সেখানে রাজার একাধিপত্য ভাঙিয়া আসে, পুরোহিতের দেবত্বের বিরুদ্ধে জয়লাভ করে। যে সকল বৃহৎ দোষ স্বাধীন সমাজে থাকে, তাহা তেমন ভয়াবহ নহে। স্বাধীন বুদ্ধিহীন অবরুদ্ধ সমাজে তিলমাত্র দোষ তদপেক্ষা সাংঘাতিক। কর্মের উমেদার প্রবন্ধে রয়েছে, আমরা কলের কাজ করিবার জন্য একেবারে কলে তৈয়ারি হইয়াছি। মনু, পরাশর, ভৃগু, নারদ সকলে মিলিয়া আমাদের আত্মকর্তৃত্ব চূর্ণ করিয়া দিয়াছেন। মাঝে ইংরেজি শিক্ষায় আমাদের মনে ঈষৎ চাঞ্চল্য আনয়ন করিয়াছিল। বহু দিবসের পিঞ্জরায় বদ্ধ বিহঙ্গের মনে মুক্ত আকাশ এবং স্বাধীন নীড়ের কথা উদয় হইয়াছিল। কিন্তু আমাদের জ্ঞানী লোকেরা সম্প্রতি বলিতে আরম্ভ করিয়াছেন, এরূপ চাঞ্চল্য পবিত্র হিন্দু দিগকে শোভা পায় না। সেই বৎসরে লেখা আদিম সম্বল এ আছে, মানুষের সকল প্রকার স্বাধীনতা অপহরণ করিয়া আমাদের সমাজের যে কি আশ্চর্য শৃঙ্খলা দাঁড়াইয়াছে, এ কথা লইয়া যাহারা গৌরব করেন, তাহারা প্রকৃত মনুষ্যত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেন। এখন কথা এই, আমরা নব্য বাঙালিরা আপনাদিগকে পুরাতন জাতি না নতুন জাতি কি হিসাবে দেখিব? যেমন চলিয়া আসিতেছে তাই চলিতে দিব না, জীবনলীলা আর একবার পাল্টাইয়া আরম্ভ করিব? যদি একটা জাতি বাঁধিতে চাই, তবে যে সকল প্রাচীন আরাধ্য প্রস্তর আমাদের মনুষ্যত্বের উপর চাপিয়া বসিয়া, তাহার সমস্ত বল ও বিচ্ছেদ বেদনা সহকারে বিসর্জন দেওয়া আবশ্যক। আচারের অত্যাচার থেকে আসছে এই উদ্ধৃতি। হিন্দুর দেবতা, এই কি তোমার বিধান যে আমরা কেবলমাত্র হিন্দু হইব, মানুষ হইব না? আমাদের দেশেও হইয়াছে তাই। বিধি ব্যবস্থা আচার বিচারের প্রতি অত্যধিক মনোযোগ করিতে গিয়া মনুষ্যত্বের স্বাধীন উচ্চ অঙ্গের প্রতি অবহেলা করা হইয়াছে। সমুদ্র যাত্রা একটি উল্লেখযোগ্য রচনা। স্পষ্ট মানিতে হয়, শাস্ত্র শাসন সকল কালে সকল স্থানে খাটে না। লোকাচার যদি অভ্রান্ত হইত, তবে পৃথিবীতে এত বিপ্লব ঘটিত না। আমাদের কি নিজের কোনো শক্তি নাই? আমাদের সমাজে যদি কোনো দোষের সঞ্চার হয়, তবে তাহা দূর করিতে গেলে কি আমাদিগকে খুঁজিয়া বাহির করিতে হইবে বহু প্রাচীনকালে তাহার কোনো নিষেধ বিধি ছিল কিনা?
দোষকই প্রাচীন হইলে পূজ্য হয়। আমাদের জীবন্ত মনুষ্যত্বের উপর নিয়মের পর নিয়ম পাষাণ ইষ্টকের ন্যায় স্তরে স্তরে গাঁথিয়া তুলিয়া একটি দেশব্যাপী অপূর্ব প্রকাণ্ড কারাপুরী নির্মাণ করা হইয়াছে। মানসিক আন্দোলনই হিন্দু সমাজের পক্ষে সর্বাপেক্ষা আশঙ্কার কারণ। নতুন জ্ঞান, নতুন আদর্শ, নতুন সন্দেহ, নতুন বিশ্বাস জাহাজ বোঝাই হইয়া এদেশে আসিয়া পৌঁছিতেছে। ইংরেজি শিক্ষাতে কেবলমাত্র যতটুকু কেরানিগিরি সহায়তা করিবে ততটুকু আমরা গ্রহণ করিব, বাকিটুকু আমাদের অন্তরে প্রবেশ লাভ করিবে না। এও কি কখনো সম্ভব হয়? 1893 সালে লেখা পঞ্চভূতের ডায়েরিতে পড়া যায়, ঝড়ের নিকট হইতে পলায়নপূর্বক তপবনে মনুষ্যত্বের মুক্তি সাধন না করিয়া জড়কেই কৃতদাস করিয়া ভৃত্যশালায় পুষিয়া রাখিলে এক মনুষ্যকেই এই প্রকৃতির প্রাসাদে রাজারূপে অভিষিক্ত করিলে আর তো মানুষের অবমাননা থাকে না। অন্যত্র যাহারা মনুষ্য প্রকৃতিকে ক্ষুদ্র ঐক্য হইতে মুক্তি দিয়া বিপুল স্তরের দিকে লইয়া যায়, তাহারা অনেক অশান্তি, অনেক বিঘ্ন বিপদ সহ্য করে। বিপ্লবের রণক্ষেত্রের মধ্যে তাহাদিগকে অশান্ত সংগ্রাম করিতে হয়, কিন্তু তাহারাই পৃথিবীর মধ্যে বীর এবং তাহারা যুদ্ধে পতিত হইলেও অক্ষয় স্বর্গ লাভ করে। বিদেশীয় অতিথি এবং দেশীয় আতিথ্য লেখা হয় 1894 সালে। হিন্দুর পবিত্র নিমতলায় ম্লেচ্ছ দেহ দগ্ধ হয়, অর্থাৎ ভারত হিতৈষী হ্যামারগ্রেন্ট সাহেবের। ইহাতে কোনো কোনো হিন্দু পত্রিকা গাত্রদাহ প্রকাশ করিতেছেন। এই অমানসিক মানব ঘৃণাই কি আমাদের পক্ষে অক্ষয় কলঙ্কের কারণ নহে? অবশ্যই আমাদের শ্মশানও কি আমাদের গৃহের ন্যায় বিদেশীর নিকটে অবরুদ্ধ করিয়া রাখিব? বাংলার নবজাগরণের ইতিহাসে বিদ্যাসাগর অবিস্মরণীয়। তিনি যে মনে প্রাণে পশ্চিমী ভাবাপন্ন ছিলেন এ কথা অস্বীকার করা শক্ত, অথচ বাহিরের দিকে তিনি ছিলেন খাঁটি বাঙালি। ইংরেজি পোশাক, খাবার, সাহেবী ধরনের চলাফেরা, ব্যবহারিক জীবনে বিদেশিপনা, ইংরেজিতে চিঠি লেখা কিংবা সেই মাধ্যমে শিক্ষালাভ, বহিরঙ্গ এই চিহ্নগুলি যে পশ্চিমী দৃষ্টির আসল পরিচায়ক নয়, এই সত্যটাই বিদ্যাসাগরে উদ্ভাসিত হয়ে উঠেছিল। তার সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, অর্থাৎ বিদ্যাসাগর চরিত 1895, পল্লী আচারের ক্ষুদ্রতা বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতি প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে, অর্থাৎ তিনি আপনার দৃঢ়নিষ্ঠ একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। তিনি সুখী ছিলেন না। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন। এরই আগের বৎসর রামমোহনকে নতুন ভাবধারার প্রবর্তক হিসাবে অভিনন্দিত করে রবীন্দ্রনাথ লিখেছিলেন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র 1894, বঙ্গদেশে অদ্য সেই রামমোহন রায়ের নিকট কিছুতেই হৃদয়ের সহিত কৃতজ্ঞতা স্বীকার করিতে চাহে না। এই সময়ে দু একটি কবিতার উল্লেখ করা যায়, যেমন দুই উপমা 1896, যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার, যে জাতি চলে না কভু তার পথ পরে, তন্ত্রমন্ত্র সংহিতায় চরণ না সরে, অথবা সতী জবন ব্রাহ্মণ, সেভেদ কাহার ভেদ, ধর্মের সে নয়, অন্তরের অন্তর্যামী, যেথা জেগে রয় সেথায় সমান দোহে। 1898 সালের দুটি উদ্ধৃতি দিয়ে এই পর্যায়ে শেষ করব। এক্ষণে যদি ভারতবর্ষীয় জাতি বলিয়া এক জাতি দাঁড়াইয়া যায়, তবে তাহা কোনো মতেই মুসলমানকে বাদ দিয়া হইবে না। অর্থাৎ কোট বা চাপকান ভক্তি করাকেই আমরা ধর্মাচরণ বলিয়া থাকি। কাহাকে ভক্তি করি তাহা বিচার করা আমাদের পক্ষে বাহুল্য। অযোগ্য ভক্তি। রবীন্দ্রনাথের মধ্যে আমরা যাকে পশ্চিমী দৃষ্টি বলেছি, তার এই ধরনের প্রকাশ সম্বন্ধে কথা উঠতে পারে যে একে পশ্চিমী বলবার সতর্কতা কি? এ জাতীয় সুর কি আমাদের প্রাচীন ঐতিহ্যে পাওয়া যায় না? কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে 19 শতকে সুপ্রতিষ্ঠিত সংস্কারের সমালোচনার আসল প্রেরণা ও প্রবৃত্তি আসছিল পশ্চিমী ভাবাদর্শ থেকেই, দেশাভিমান থেকে নয়।
প্রাচ্যপ্রীতির স্বাভাবিক ঝোঁক ছিল বরঞ্চ গোটা ঐতিহ্যকে আঁকড়ে ধরা, বিচার বুদ্ধি অনুসারে তাকে গ্রহণ বর্জন না করে। সেই বিচার বুদ্ধি প্রয়োগের প্রবক্তাই ছিলেন যুগপ্রবর্তক রামমোহন। সমন্বয় সাধন অপেক্ষা এটাই তার প্রকৃত অবদান। ইতিমধ্যে দেশে শুরু হয়েছিল হাওয়া বদল, এক্সট্রিমিজম এর তরঙ্গ দেশ মানুষে আছড়ে পড়েছিল। রবীন্দ্রনাথের উপর তার প্রবল প্রভাবের নিদর্শন ছড়িয়ে রয়েছে 1898 থেকে 1906 সালের প্রৌঢ় বয়সের রচনায়। জাতীয় আন্দোলনের অগ্রগতিতে এক্সট্রিমিজম এর দান অসামান্য, একথা বলা বাহুল্য। কিন্তু ইতিহাসে অগ্রগামী আন্দোলনেও অন্তর্বিরোধ থাকে। তার মধ্যে যদি পিছনের টান বলে কোনো কিছুকে স্বীকার করতে হয়, তবে সেই টান সাময়িক সাফল্যের হেতু হলেও পরের দিকে দৌর্বল্য ও অবসাদের সোপান হয়ে ওঠাটাও বিচিত্র নয়। স্বদেশী যুগের অর্থাৎ 1905-এর বেশ কিছু আগে থাকতেই তার সূচনা। বিরাট ঐতিহাসিক রাষ্ট্রিক জাগরণের মধ্যে প্রাচ্যাভিমানের একটা প্রবল উত্তাপ লক্ষণীয়। নিঃসন্দেহে তখনকার জাগরণে এটা একটা বাস্তব চালক শক্তি ছিল। প্রাচ্যাভিমানের দুর্বলতাটুকুও তার মধ্যে অন্তর্নিহিত ছিল বললে অন্যায় হবে না। ভবিষ্যতে সে তার প্রাপ্য মূল্য আদায় করে নিতে ছাড়েনি। রবীন্দ্রনাথের মনে একটা অশান্তি এই পর্ব আরম্ভ হওয়ার আগে থাকতেই দেখা যায়। আত্মশক্তি আহ্বানের কথা বলছি না, রবীন্দ্রনাথের লেখায় আগাগোড়া সে ভাব বিদ্যমান। সেখানে পর্যায় ভেদের কথা ওঠে না। 1897 সালে কবিতায় আহত মন ছায়া ফেলেছে দেখি। যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে হে মোর স্বদেশ, মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে পরি তার বেশ। ক্ষণেক স্নেহকোল ছাড়ি চিনিতে আর নাহি পারি, আপন সন্তান করিছে অপমান সে যে আমার জননী রে। আন্তরিক অনুভূতি থেকে বিশ্বাসের দিকে যাত্রা বোধহয় অস্বাভাবিক নয়। তারই নিদর্শন এখানে। জগতে হিন্দু জাতি এক অপূর্ব দৃষ্টান্ত। ইহাকে বিশেষ জাতি হিসাবে গণ্য করা যায় এবং যায়ও না। ইউরোপে জাতিগত উপাদানে রাজনৈতিক ঐক্যই সর্বপ্রধান। হিন্দুদের মধ্যে সেটা কোনো কালেই ছিল না বলিয়া সে জাতিবদ্ধ নহে, সে কথা ঠিক নহে। 1901 সালে নৈবেদ্যতে আগের মতোই তুচ্ছ আচার, নিরর্থক আচার এর প্রতি রবীন্দ্রনাথের প্রতিবাদ ধ্বনিত হয়েছে। কিন্তু সেই বৎসরেই ব্যাধি ও প্রতিকারে চোখে পড়বে আমাদের মধ্যে একটা দ্বিধা জন্মিয়াছে, তাহাতে সন্দেহ নাই। প্রাচীন ভারতবর্ষে এবং আধুনিক সভ্য জগতের চৌমাথার মোড়ে আমরা মাথায় হাত দিয়া বসিয়া আছি। মনে করিয়াছিলাম এই পাশ্চাত্য মন্ত্র গ্রহণ করিলেই আর জেতা বিজেতার ভেদ থাকিবে না, ভেদ সমানই রহিয়া গেল। এখন মনে মনে ধিক্কার জন্মিতেছে, ভাবিতেছি কিসের জন্য। ভারতবর্ষের চিরন্তন আদর্শটিকে যদি আমরা বরণ করিয়া লই, তবে আমরা ভারতবর্ষীয় থাকিয়াও নিজেদের নানা কাল নানা অবস্থার উপযোগী করিতে পারিব। অবশ্য আসল সমস্যা এখানেই। চিরন্তন আদর্শকে আঁকড়ে থাকলে যুগোপযোগী হওয়া সম্ভব কি? নতুন আদর্শকে দেশের অবস্থার সঙ্গে খানিকটা খাপ খাওয়ানোটাই কি শ্রেয়স্কর পথ নয়? 1901 সালেই লেখা হয় প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা আমরা স্বাধীন হই বা পরাধীন থাকি, হিন্দু সভ্যতাকে সমাজের ভেতর হইতে পুনরায় সঞ্জীবিত করিয়া তুলিতে পারি, এ আশা ত্যাগ করিবার নহে। আমাদের ইতিহাস, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের গৃহ কিছুই নেশন গঠনের প্রাধান্য স্বীকার করে না। 1901 সালের অন্যান্য লেখাতেও প্রাচ্য প্রত্যয় প্রকাশ পেল। বিধবা বিবাহের নিষেধ এবং বাল্যবিবাহের বিধি অন্যদিকে ক্ষতিকর হইতে পারে, কিন্তু হিন্দুর সমাজ সংস্থান যে ব্যক্তি বোঝে, সে ইহাকে বর্বরতা বলিয়া উড়াইয়া দিতে পারে না। অন্য নেশনকে ক্ষুদ্র করিতে হইবে, ইহা নেশনের ধর্ম, ইহা পেট্রিয়টিজমের প্রধান অবলম্বন। সমাজের পক্ষে উদারতা সহজ। সামাজিক উন্নতিতে মানুষের চরিত্রগত উন্নতি হয়, সে উন্নতিতে কাহারও সহিত স্বার্থের বিরোধ ঘটে না, অর্থাৎ বিরোধমূলক আদর্শ। সমাজের সচেষ্ট স্বাধীনতা অন্য সকল স্বাধীনতা হইতে বড়। ব্রহ্মের মধ্যে মানব সমাজকে নিরীক্ষণ করা, ইহাই হিন্দুত্ব। বিপুল হিন্দু সভ্যতাকে পুনর্বার প্রাপ্ত হইব। 1901 সালে নেশন কি প্রবন্ধে রবীন্দ্রনাথের মতকে সূত্রাকারে উপস্থিত করা চলে। নেশন সমান প্রাচীন স্মৃতি সম্পদ যোগ বর্তমান পারস্পরিক সম্পত্তি, অথবা অতীত গৌরব যোগ বর্তমান এক ইচ্ছা। কিন্তু সব নেশনের মূল্যবান অতীত তো নাও থাকতে পারে। অতীতে অগৌরবও সম্ভব নয়। ভবিষ্যতে পুনর্গঠনের স্বপ্নটুকু এখানে বাদ পড়েছে। প্রাচ্যাভিমান প্রবলতর হয়ে উঠল 1902 সালে।
মন্ত্রতন্ত্রকে অত্যন্ত সরল ও সহজ করিয়া কাজকে সকলের আয়ত্ত করা, অন্নকে সকলের পক্ষে সুলভ করা প্রাচ্য আদর্শ। পৃথিবীর অবস্থার অসাম্য থাকিবেই, সমাজের এই অধিকাংশেই অমর্যাদার লজ্জা হইতে রক্ষা করিবার জন্য ভারতবর্ষ যে উপায় বাহির করিয়াছে তাহারই শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে হইবে। ইউরোপ এই কথা বলেন যে সকল মানুষেরই সব হইবার অধিকার আছে, এই ধারণাতেই মানুষের গৌরব, কিন্তু বস্তুতই সকলের সব হইবার অধিকার নাই। এই অতি সত্য কথাটি সবিনয়ে গোড়াতেই মানিয়া লওয়া ভালো। আমরা যাহারা ইংরেজি বলিতেছি, অবিশ্বাস করিতেছি, মিথ্যা কহিতেছি, আস্ফালন করিতেছি, আমরা বর্ষে বর্ষে মিলি যাওব সাগর লহরী সমানা, তাহাতে নিস্তব্ধ সনাতন ভারতের ক্ষতি হইবে না। অর্থনীতি শাস্ত্র আর সব জায়গাতেই খাটে, কেবল ভারতবর্ষেই তাহা ওলটপালট হইয়া যায়। এর মূল সুরটি একেবারে স্লাভোফিল। ইংরাজের পক্ষে তাহার প্রেস্টিজ যেরূপ মূল্যবান, ব্রাহ্মণের পক্ষেও তাহার নিজের প্রেস্টিজ সেইরূপ। আমাদের দেশে সমাজ যেভাবে গঠিত, তাহাতে সমাজের পক্ষেও ইহার আবশ্যক আছে। ধর্ম এবং জ্ঞানার্জন, যুদ্ধ এবং রাজকার্য, বাণিজ্য এবং শিল্পচর্চা, সমাজের এই তিন অত্যাবশ্যক ধর্ম। ইহার কোনোটাকেই পরিত্যক্ত করা যায় না। ইহার প্রত্যেকটিকেই ধর্মগৌরব, কুল গৌরব দান করিয়া সম্প্রদায় বিশেষের হস্তে সমর্পণ করিলে তাহাদিগকে সীমাবদ্ধও করা হয়, অথচ বিশেষ উৎকর্ষ সাধনেরও অবসর দেওয়া হয়। এই জন্যই ভারতবর্ষের কর্মভেদ বিশেষ বিশেষ জনশ্রেণীতে নির্দিষ্ট করা, অতীতের রসে হৃদয়কে পরিপূর্ণ করিয়া দিতে হইবে। আজ যদি আপনাদিগকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বলিয়া প্রতিপন্ন করিবার উচ্চাকাঙ্ক্ষা আমাদের মনে জাগিয়া থাকে, তবে তা আমাদের আনন্দের দিন। ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে প্রশ্ন আছে কারো খচিত কবর চূড়া অথবা মসজিদের পাষাণ মণ্ডপ ইত্যাদিকে। ভারতবর্ষের ইতিহাস বলিয়া লাভ কি? সেই বৎসরেই অত্যুক্তিতে রয়েছে, অনেক দিন ধরিয়া চোখ বলিয়া আমরা বিলাতী সভ্যতার হাতে সমর্পণ করিয়াছিলাম, আজ হঠাৎ চমক ভাঙিবার সময় আসিয়াছে। মহর্ষি সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, পিতৃদেব সার্বভৌমিক ধর্মের স্বদেশীয় প্রকৃতিকে একটা বিমিশ্রিত একাকারত্বের মধ্যে বিসর্জন দিতে অস্বীকার করিলেন। মহর্ষি জন্মোৎসব 1904। সেই যুগেরই লেখা মাভৈ প্রবন্ধে কবি প্রণাম নিবেদন করলেন বাংলার সেই প্রাণ বিসর্জন পরায়ণা পিতামহীকে, যিনি সহজে বধূ বেশ সীমান্তে মঙ্গল সিন্দুর পরিয়া পতির চিতায় আরোহণ করতেন। 1902। সুবিখ্যাত স্বদেশী সমাজ লেখা হয় 1904 সালে। এই মধ্যকার আত্মশক্তির আবাহন আমাদের ইতিহাসে উজ্জ্বল, কিন্তু বর্তমান প্রসঙ্গে আমরা লক্ষ্য করব স্টেট থেকে সমাজের পৃথকীকরণটাকে বিদেশি শাসকের সঙ্গে দেশি সমাজের অসহযোগের ধারণাটা নিশ্চয়ই অগ্রগতির সহায়ক, কিন্তু এখানে সমাজ যদি নিরপেক্ষ সকল দেশবাসীর সংগঠন না হয়ে প্রতিষ্ঠিত ধর্মাশ্রয়ী অতীত সমাজকে বোঝায়, তবে ততদূর পর্যন্ত তাকে হিন্দুত্বের দিকে পেছনের টান বলেই স্বীকার করতে হবে। তার ঐতিহাসিক কারণ ছিল, কিন্তু তাছাড়াও তাতে ছিল ভবিষ্যতের বিঘ্ন। নিচের উদ্ধৃতিগুলি লক্ষণীয়। সামাজিক প্রথাকেও ইংরেজের আইনের দ্বারাই আমরা অপরিবর্তনীয় রূপে আষ্টেপৃষ্ঠে বাঁধিতে দিয়াছি, অর্থাৎ পৃথিবীতে চারি প্রধান ধর্মকে আশ্রয় করিয়া 4 বৃহৎ সমাজ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান। ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর লড়াই করিয়া মরিবে না, এইখানে তাহারা একটা সামঞ্জস্য খুঁজিয়া পাইবে। সেই সামঞ্জস্য অহিন্দু হইবে না, তাহা বিশেষভাবে হিন্দু। 1 মাস পরে লেখা স্বদেশী সমাজের পরিশিষ্ট থেকে কোনো সামাজিক প্রথাকে অনিষ্টকর জ্ঞান করিয়া আমরা ইংরেজের আইনকে ঘাটাইয়া তুলিয়াছি। যেদিন কোনো পরিবারে সন্তানদিগকে চালনা করিবার জন্য পুলিশম্যান ডাকিতে হয়, সেদিন আর পরিবার রক্ষার চেষ্টা কেন? খ্রিস্টান সমাজ আমাদের সমাজের ভিতের উপর বন্যার মতো ধাক্কা দিতেছে। মনই সমাজের মস্তিষ্ক। বিদেশি প্রভাবের হাতে সে যদি আত্মসমর্পণ করে ভাবে আর আপনার স্বাধীনতা রক্ষা করিবে কি করিয়া? বিলাতী সভ্যতার প্রভাবকে রোগের সঙ্গে তুলনা করিলাম বলিয়া মার্জনা প্রার্থনা করি। পরে আছে যে পরকে আপন করা একাকার করা নয়, পরন্তু পরস্পরের অধিকার সুস্পষ্ট রূপে নির্দিষ্ট করিয়া দেওয়া। সফলতার সদুপায় লেখা হয় 1905 সালে, ঝড় ফেটে পড়ার ঠিক প্রাক্কালে।
যে পর্যন্ত না আমাদের নানা জাতির মধ্যে ঐক্য সাধনের শক্তি যথার্থভাবে স্থায়ীভাবে উদ্ভূত হয়, সে পর্যন্ত ইংরেজের রাজত্ব আমাদের পক্ষে প্রয়োজনীয়, কিন্তু পরদিনেই আর নহে। এখানে জাতি নিশ্চয়ই ধর্মাশ্রয়ী সমাজের সূচক। সেই জন্যই অবস্থা ও ব্যবস্থা প্রবন্ধে প্রস্তাব করা হয় যে কর্তৃসভার হাতে দেশের কর্মশক্তিকে সংগঠিত করতে হবে, তার অধিনায়ক থাকুক একজন হিন্দু ও একজন মুসলমান। কিন্তু এই পথে চললে দেশকে কল্পনা করতে হয় ধর্ম সমাজের ফেডারেশন হিসাবে। বিদেশি শাসনের প্রতি ঘৃণা প্রকাশ পায় এই সময়কার দেশীয় রাজ্য প্রবন্ধতেও। 1905। আমাদের দেশীয় রাজ্যগুলি পিছাইয়া পড়িয়া থাকুক আর যাহাই হউক, এইখানেই স্বদেশের যথার্থ স্বরূপকে আমরা দেখিতে চাই। 1905 থেকে 1906 সালে বাংলাদেশে যে আলোড়ন হয়, ঐতিহাসিক সেই অভিযানে রবীন্দ্রনাথ ছিলেন একেবারে সামনে। স্বভাবতই সেই উন্মাদনাময় দিনগুলিতে ঝোঁক পড়েছিল সমবেত সংগ্রামের উপর। আদর্শ আলোচনার ও তর্ক বিতর্কের সময় তখন নয়। সেদিনের আবেগ কবি লিপিবদ্ধ করেছিলেন বিজয়া সম্মিলনে। 1905। যদি বিদ্যুৎ চকিত হইয়া থাকে, বজ্র ধ্বনিত হইয়া উঠে, তবে তোমরা ফিরিও না। যে চাষি চাষ করিয়া এতক্ষণে ঘরে ফিরিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। অস্ত সূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুসলমান নামাজ পড়িয়া উঠিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। এ তো সম্মিলিত যুদ্ধযাত্রার আহ্বান। কিন্তু এর মধ্যে দেশ গঠনের আদর্শ প্রাচ্য অথবা পাশ্চাত্য এবং বিভিন্ন আদর্শের মূল্য বিচার নেই, থাকার কথাও নয়। কিন্তু স্বদেশী অভ্যুত্থানের প্রাথমিক চিন্তার পর্বে রবীন্দ্রনাথ যে প্রাচ্যাভিমানের আকর্ষণ তীব্রভাবে অনুভব করেছিলেন, তার প্রমাণ রইল উপরের উদ্ধৃতিগুলিতে। 1907 থেকে রবীন্দ্রনাথের লেখায় আর একটা মোড় ফিরবার নিদর্শন পাওয়া যাবে। এরপর 10 বছর ধরে বন্যার মতো যে রচনা স্রোত দেশকে প্লাবিত করে, তা হলো পরিণত রবীন্দ্রনাথের সৃষ্টি। তার মধ্যে প্রাচ্যাভিমান থেকে যে দিকে তার মুখ ফিরেছে, সে হলো হিন্দুত্ব নয়, নতুন ভারতবর্ষের স্বপ্ন, যাকে আমাদের বিশ্লেষণে পশ্চিমী দৃষ্টি ছাড়া অন্য আখ্যা দেওয়ার উপায় নেই। গীতাঞ্জলির 3টি সুপরিচিত কবিতায় এই সুর ধ্বনিত হয়েছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন। আর হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান। 1910 সালে পরপর 3 দিন এই কবিতা 3টি লেখা হয়। এর আগের পর্বেই অর্থাৎ 1906 রাজভক্তি প্রবন্ধে এর পূর্বাভাস পাওয়া যাবে। হে আমার স্বদেশ, তোমার আসনের সম্মুখে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিধাতার আহ্বানে আকৃষ্ট হইয়া বহুদিন হইতে প্রতীক্ষা করিতেছে। এই প্রতীক্ষা ভবিষ্যতের নতুন ভারতের প্রতীক্ষা, অতীতের আহ্বান নয়। স্বদেশী আন্দোলন থেকে রবীন্দ্রনাথের অপসরণ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখানে সে তর্কে নামবার প্রয়োজন দেখি না। কিন্তু আমার মনে হয় এর মধ্যে একটা প্রবল ঝোঁক ছিল প্রাচ্যাভিমান থেকে পশ্চিমী দৃষ্টির দিকে প্রত্যাবর্তনের। স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা সম্বন্ধে তিনি হয়তোবা অবিচার করেছিলেন, কিন্তু পলিটিক্যাল অভিযান এবং নিজের কাজ ছিল না। তিনি স্বভাবতই বিচরণ করতেন ভাবনা ও আদর্শের ক্ষেত্রে। স্বদেশের মুক্তি সংগ্রামে তিনি পরেও যে উদাসীন ছিলেন না, তার প্রমাণ পাবনা কনফারেন্সে অভিভাষণ 1908, কংগ্রেসের প্রকাশ্য বক্তৃতা 1917, নাইটহুড ত্যাগ, হিজলি বন্দি হত্যার প্রতিবাদ 1913 ইত্যাদি আসল কথা। স্বদেশী উত্তাল অভ্যুদয়ের মুহূর্তের পর রবীন্দ্রনাথের মনে হওয়া স্বাভাবিক ছিল না যে পলিটিক্যাল এজিটেশন তার কর্মক্ষেত্র নয়। সেই সঙ্গে প্রাচ্যাভিমানের সীমাবদ্ধতা উত্তরোত্তর তাকে পীড়া দিতে থাকে। তিনি মুক্তি খোঁজেন পশ্চিমী দৃষ্টির আলোতে। মুক্তির পরিচয় নিয়ে এলো তার অমর উপন্যাস গোরা 1907 থেকে 1909। সাহিত্য সৃষ্টিতে সমসাময়িক সমস্যার ঘাত প্রতিঘাতের চিত্র হিসাবে যার উৎকর্ষ এদেশে আজও অতুলনীয় হয়ে রয়েছে। গোরারও পাতা উল্টাতে আমরা পড়ি, জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না, মেয়েরা প্রচ্ছন্ন থাকতে আমাদের স্বদেশ আমাদের কাছে অর্ধসত্য হয়ে আছে। যেদিন চলে গেছে সেই দিনে কি কখনো ফিরে যাওয়া যায়? বর্তমানে যা সম্ভব তাই আমাদের সাধনার বিষয়। মানুষের প্রতি মানুষের এমন অপমান এবং ঘৃণা যে জাতি দেশ
যে জাতিভেদে জন্মায় সেটাকে অধর্ম না বলে কি বলবো? সমাজ যদি কালের গতিতে বাধা দেয় তাহলে সমাজকে যে আঘাত পেতেই হবে। সত্যের পরীক্ষা যে কোনো এক প্রাচীনকালে একদল মনীষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতো চুকে বুকে যায় তা নয়। অর্থাৎ আমাদের সমাজ সমস্ত মানুষের সমাজ নয়। দৈব বশে যারা হিন্দু হয়ে জন্মাবে এ সমাজ কেবলমাত্র তাদের, যাদের মনে হবে যে সব কথা তো স্বতঃসিদ্ধ, তাদের প্রতি জিজ্ঞাসা এটি যে নিজের সাক্ষাৎ অভিজ্ঞতায় আজকের দিনেও তারা কার্যত এইসব মেনে চলেন কি না। না, রবীন্দ্রনাথেরই আর এক উক্তি আজও সত্য। আমাদের দেশে এই একটা অদ্ভুত ব্যাপার প্রত্যহই দেখা যায়। মানুষ একটা জিনিসকে ভালো বলিয়া স্বীকার করিতে অনায়াসে পারে, অথচ সেই মুহূর্তেই অম্লান বদনে বলিতে পারে সামাজিক ব্যবহারে ইহা আমি পালন করিতে পারিব না। শিক্ষাবিধি 1912। উপন্যাসের নায়ক গোরা প্রচণ্ড প্রাচ্যাভিমানী, কিন্তু পল্লীর মধ্যে নিশ্চেষ্টতার মধ্যে গোরা স্বদেশের গভীরতর দুর্বলতার যে মূর্তি তাহাই একেবারে অনাবৃত দেখিতে পাইল। উপন্যাসের শেষে গোরার উক্তি অবিস্মরণীয়। আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিষ্কৃতি পেয়ে আমি বেঁচে গেছি। 1908 সালের পূর্ব ও পশ্চিম এরই প্রতিধ্বনি করেছে। অতীতের সেই পর্বেই কি ভারতবর্ষের ইতিহাস দাড়ি টানিতে পারিয়াছে? বিধাতা কি তাহাকে কথা বলিতে পারিয়াছেন যে ভারতবর্ষের ইতিহাস হিন্দুর ইতিহাস? এই প্রবন্ধে রামমোহনের ভূমিকায় পূর্ণ উপলব্ধি লক্ষণীয়। রামমোহন রায় মনুষ্যত্বের ভিত্তির উপর ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর সঙ্গে মিলিত করিবার জন্য একদিন একাকী দাঁড়াইয়া ছিলেন। কোনো প্রথা কোনো সংস্কার তাহার দৃষ্টিকে অবরুদ্ধ করিতে পারে নাই। বাংলাদেশে পশ্চিমী হাওয়াকে স্বীকার করে রবীন্দ্রনাথ সাহিত্য সৃষ্টি সম্বন্ধে অর্থাৎ 1907 লিখলেন, ইউরোপ হইতে একটা ভাবের প্রবাহ আসিয়াছে এবং স্বভাবতই তাহা আমাদের মনকে আঘাত করিতেছে। এইরূপ ঘাত প্রতিঘাতে আমাদের চিত্ত জাগ্রত হইয়া উঠিয়াছে। সে কথা অস্বীকার করিলে নিজের চিত্তবৃত্তির উপর অন্যায় অপবাদ দেওয়া হইবে। এই প্রসঙ্গে তিনি মধুসূদনকে প্রাপ্য সম্মান দিলেন এই বলে মেঘনাদবধ কাব্যে কেবল ছন্দবন্ধে ও রচনা প্রণালীতে নয়, তাহার ভিতরকার ভাব ও রসের মধ্যে একটা অপূর্ব পরিবর্তন দেখিতে পাই। ইহার মধ্যে একটা বিদ্রোহ আছে। 1907 সালে বাস্তব প্রবন্ধে লেখা আছে, বর্তমান সময়ে কতগুলি বিশেষ কারণে হিন্দু আপনার হিন্দুত্ব লইয়া ভয়ঙ্কর রুখিয়া উঠিয়াছে। বিশ্ব রচনায় এই হিন্দুত্বই বিধাতার চরম কীর্তি এবং এই সৃষ্টিতেই তাহার সমস্ত শক্তি নিঃশেষ করিয়া আর কিছুতেই অগ্রসর হইতে পারিতেছেন না। এইটে আমাদের বলি। বঙ্কিমকে আমরা ভালো বলি, কেননা স্বামীর প্রতি হিন্দু রমণীর যেরূপ মনোভাব হিন্দু শাস্ত্র মতো তাহা তাহার নায়িকাদের মধ্যে দেখা যায়। 1908 সালে লেখা থেকে কিছু উদ্ধৃতি দেওয়া গেল। চাকরি ও সম্মানের ভাগ মুসলমান ভ্রাতাদের চেয়ে আমাদের অংশে বেশি পড়িয়াছে সন্দেহ নাই। এইরূপে আমাদের মধ্যে একটা পার্থক্য ঘটিয়াছে। এইটুকু কোনো মতে না মিটিয়া গেলে আমাদের ঠিক মনের মিলন হইবে না। যে রাজপ্রসাদ এতদিন আমরা ভোগ করিয়া আসিয়াছি, আজ প্রচুর পরিমাণে তাহা মুসলমানদের ভাগে পড়ুক, ইহা আমরা যেন সম্পূর্ণ প্রসন্ন মনে প্রার্থনা করি। ভারতবর্ষের এই দুই প্রধান ভাগকে এক রাষ্ট্র সম্মিলনের মধ্যে বাঁধিবার জন্য যে ত্যাগ, যে সহিষ্ণুতা, যে সতর্কতা ও আত্মদমন আবশ্যক, তাহা আমাদিগকে অবলম্বন করিতে হইবে। জনসমাজের সহিত শিক্ষিত সমাজের নানা প্রকারেই বিচ্ছেদ ঘটাতে জাতির ঐক্যবোধ সত্য হইয়া উঠিতেছে না। পাবনা অভিবাসন। আমাদের দেশেও একটু নাড়া দিলেই হিন্দুতে মুসলমানে উচ্চবর্ণে নিম্নবর্ণে সংঘাত বাঁধিয়া যায় নাকি? একত্র সংগঠনমূলক সহস্রবিধ সৃজনের কাজে ভৌগোলিক ভূখণ্ডকে স্বদেশ রূপে সহস্তে গড়িতে ও বিযুক্ত জনসমূহকে স্বজাতি রূপে সচেষ্টায় রচনা করিয়া এতদূর বিস্তৃত করো যে দেশের উচ্চ ও নীচ হিন্দু মুসলমান ও খ্রিস্টান সকলেই সেখানে সমবেত হইয়া হৃদয়ের সহিত হৃদয়, চেষ্টার সহিত চেষ্টা সম্মিলিত করিতে পারে। ব্যবস্থাবদ্ধ ভাবে একত্রে অবস্থান মাত্র মিলনের নেতিবাচক অবস্থা ইতিবাচক নহে। তাহাতে মানুষ আরাম পাইতে পারে কিন্তু শক্তি পাইতে পারে না। যখন একই সরল অনুভূতির নাড়িজাল সমগ্রের মধ্যে প্রাণের চৈতন্যকে ব্যাপ্ত করিয়া দিবে, তখনই জানিব মহাজাতি দেহ ধারণ করিয়াছে। যে দেশে একটি মহাজাতি বাঁধিয়া ওঠে নাই, সে দেশে স্বাধীনতা হইতেই পারে না। কারণ স্বাধীনতার জিনিসটা কোথায়? সাধারণ মানুষের সঙ্গে সাধারণ আত্মীয়তার যে বৃহৎ সম্বন্ধে তাহাকে স্বকীয় করিবার সম্বল আমরা কিছুই উদ্ধৃত রাখি নাই।
সেই কারণে আমরা দ্বীপপুঞ্জের মতোই খণ্ড খণ্ড হইয়া আছি, মহাদেশের মতো ব্যাপ্ত বিস্তৃত ও এক হইয়া উঠিতে পারি নাই। ভারতবর্ষে এবার মানুষের দিকে মানুষের টান পড়িয়াছে, অর্থাৎ সমস্যা। স্বদেশী উপলক্ষে আমরা দেশের নিম্ন শ্রেণীর প্রজাগণের ইচ্ছা ও সুবিধাকে দলন করিবার আয়োজন করিয়াছিলাম। ময়মনসিংহ প্রভৃতি স্থানে আমাদের বক্তারা যখন মুসলমান কৃষি সম্প্রদায়ের চিত্ত আকর্ষণ করিতে পারেন নাই, তখন তাহারা অত্যন্ত রাগ করিয়াছিলেন। একথা তাহারা মনেও চিন্তা করেন নাই যে আমরা যে মুসলমানদের অথবা আমাদের দেশে জনসাধারণের যথার্থ হিতৈষী তাহার কোনো প্রমাণ কোনো দিন দিই নাই। এমন অবস্থায় ভাই শব্দটা আমাদের কণ্ঠে ঠিক বিশুদ্ধ কোমল সুরে বাজে না। জন্মভূমিকে লক্ষ্য করিয়া মা শব্দটিকে ধ্বনিত করিয়া তুলিয়াছি, দেশের মধ্যে মাকে আমরা সত্য করিয়া তুলি নাই। সদুপায় থেকে আপত্তি উঠিতে পারে যে জনসংযোগ পশ্চিমী দৃষ্টি হবে কেন? প্রাচ্যাভিমানীরাই তো তার চেষ্টা করেছিলেন ব্যাপকভাবে স্বদেশী আমলে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এদেশীয় সাহেবিয়ানা আর পশ্চিমী দৃষ্টি এক নয়, তফাৎ খোসার সঙ্গে সার বস্তুর। প্রাচ্য প্রত্যয়ের স্বভাবজাত অতীত হিন্দুত্ববোধ ইচ্ছা সত্ত্বেও অহিন্দুকে টানতে পারেনি, হিন্দুকেও করে তুলেছে অসহিষ্ণু। আর ভক্তিভাব বাস্তব সমস্যা থেকে লোকের চোখ ফিরিয়েছে খণ্ড খণ্ড ব্যক্তিত্বের মুক্তি সাধনার দিকে। তাই অমূর্ত আদর্শের দিক থেকে জনসংযোগ পশ্চিমী ভাবেরই বেশি কাছে, কারণ সে প্রত্যয় জোর দিচ্ছে মানুষ হিসাবে মানুষের অধিকারের উপর। তার যুক্তিবাদ ধর্মের গোঁড়ামিকে আঘাত করছে আর সমাজ সংস্কার নিপীড়িতদের মুক্তি চাইছে। গোড়ার পর অচলায়তন 1911 প্রতিষ্ঠিত আচার সংস্কারের উপর সাক্ষাৎ আক্রমণ। সেই বছর এক পাত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন, জগতের যেখানেই ধর্মকে অভিভূত করিয়া আচার আপনি বড় হইয়া ওঠে, সেখানেই মানুষের চিত্তকে সে রুদ্ধ করিয়া দেয়। দেশের মধ্যে এমন অনেক আবর্জনা স্তূপ আকার হইয়া উঠিয়াছে, যাহা আমাদের বুদ্ধিকে, শক্তিকে, ধর্মকে চারিদিকে আবদ্ধ করিয়াছে। আমার পক্ষে প্রতিদিন ইহা অসহ্য হইয়া উঠিয়াছে। আমাদের সমস্ত দেশব্যাপী এই বন্দিশালাকে একদিন আমিও নানা মিষ্ট নাম দিয়া ভালোবাসিতেও চেষ্টা করিয়াছি, কিন্তু তাহাতে অন্তরাত্মা তৃপ্তি পায় নাই বাসরে। এমন নিরন্ধ্র বেষ্টন, এমন আশ্চর্য পাকা গাঁথনি, বাহাদুরি আছে বটে, কিন্তু শ্রেয় আছে কি? পরিণত আত্মস্থ রবীন্দ্রনাথ আগেকার দিনের প্রাচ্যাভিমানের প্রতিবাদ জানাচ্ছেন, শুধু রূপক নয়, প্রতিবাদ ধ্বনিত হচ্ছে স্পষ্ট প্রবন্ধে। মানুষকে এইরূপ অন্যায় অবজ্ঞা করিতে আমাদের ধর্মই উপদেশ দিতেছে, আমাদের প্রকৃতি নয়। আমাদের দেশের অধিকাংশ লোককেই আমাদের ধর্ম শাসন স্বয়ং বলিয়া আসিয়াছে, পূর্ণ সত্যে তোমার অধিকার নেই, অসম্পূর্ণেই তুমি সন্তুষ্ট হইয়া থাকো। আর্য ও অনার্য সংবদ্ধতাকে হিন্দু ধর্ম নামক এক নামে অভিহিত করিয়া আমাদের চিরকালীন জিনিস বলিয়া গৌরব করিতেছি। ইহার ভয়ঙ্কর ভারে আমাদের জাতি কত যুগ যুগান্তর ধরিয়া ধূলি লুণ্ঠিত শিক্ষাভিমানী ব্যক্তিরা গর্ব করিয়া থাকেন যে ধর্মের এমন অদ্ভুত বৈচিত্র্য জগতের আর কোথাও নাই। হিন্দু সমাজেই উচ্চ নীচ নির্বিচারে স্থান পাইয়াছে হিন্দু বিচারী মানুষের ধর্ম। উচ্চ ও নীচ, শ্রেয় ও প্রেয়, ধর্ম ও স্বভাবের মধ্যে তাহাকে বাছাই করিয়া লইতেই হইবে। আমাদের দুর্গতির কারণ আমাদের ধর্মের মধ্যে ছাড়া আর কোথাও নাই। আমাদের ধর্মের অধিকার 1912 থেকে। বিজ্ঞান ইতিহাস ও সামাজিক আচারকে আমরা কোনো মতেই শাস্ত্র সীমার মধ্যে খাপ খাওয়াইয়া রাখিতে পারিব না। এমন অবস্থায় আমাদের দেশেও প্রচলিত ধর্মশিক্ষার সহিত অন্য শিক্ষার প্রাণান্তিক বিরোধ ঘটিতে বাধ্য। ধর্মশিক্ষা 1912 থেকে। এই 1912 সালেই কিন্তু আত্মপরিচয় প্রবন্ধে রবীন্দ্রনাথ ব্রাহ্মদের হিন্দু সংজ্ঞার অন্তর্গত করতে চেয়েছিলেন। তার যুক্তি ছিল, ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই সংস্কৃত রূপ। কিছু অহিন্দু ব্রাহ্ম হলেও সেই আদি উৎসকে অস্বীকার করা চলে না। 1912 সালের অন্য অনেক লেখায় তিনি ইউরোপাগত আদর্শকে অভিনন্দন জানিয়েছিলেন। যেমন, ইউরোপে দেশের জন্য, মানুষের জন্য, জ্ঞানের জন্য, প্রেমের জন্য, হৃদয়ের স্বাধীন আবেগে সেই দুঃখকে, সেই মৃত্যুকে আমরা প্রতিদিনই বরণ করিতে দেখিয়াছি। যাত্রার পূর্বপত্র।
ইউরোপকে তাহার প্রাণশক্তি রক্ষা করিতেছে। তাহা কোনো একটা জায়গায় আটকা পড়িয়া বসিয়া থাকে না। চলা তার ধর্ম, গতির বেগে সে আপনার বাধাকে কেবলই আঘাত করিয়া ক্ষয় করিতেছে। ইংল্যান্ডের পল্লীগ্রাম ও পাদ্রী। একথা বলিয়া কোনো লাভ নাই। মানুষকে মানুষ করিয়া তুলিবার পক্ষে আমাদের সনাতন সমাজ সকল সমাজের সেরা গোড়াতেই নিজের এই মোহটাকে কঠিন আঘাতে ছিন্ন করিয়া ফেলা চাই। আমাদের নিজের সমাজই আমাদের নিজের মনুষ্যত্বকে পীড়িত করিয়াছে। 1914 সালে এলো বলাকা তার গতির বন্দনা নিয়ে। এর মধ্যে ধ্বনিত হলো এগিয়ে চলার ডাক। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? কবিতা অবশ্য কবিতাই, কিন্তু কবির একটা দৃষ্টিভঙ্গি তার মধ্যেও ধরা পড়ে, কখনো প্রচ্ছন্নভাবে বলাকায় প্রকাশ্যে, কবিতার থেকে প্রবন্ধেতে নেমে লোকহিতে। আমরা দেখি 1914 সামাজিকতার ক্ষেত্রে যাহাকে আমরা ভাই বলিয়া আপন বলিয়া মানিতে না পারি, দায়ে পড়িয়া রাষ্ট্রীয় ক্ষেত্রে ভাই বলিয়া তাহাকে বুকে টানিবার নাট্যভঙ্গি করিলে সেটা কখনোই সফল হইতে পারে না। নিরন্তর সংকট হইতে নিজেদের বাঁচাইবার জন্যই আমাদের দরকার হইয়াছে নিম্ন শ্রেণীয়দের শক্তিশালী করা। সমাজের পুনর্গঠন ছাড়া অতীতকে পূজা করে এই পরিবর্তন অবশ্য সম্ভব নয়। শেষ করা যাক ঘরে বাইরের উল্লেখে। এর তারিখ হলো 1915 থেকে 1916। স্ত্রী, ওটা কি একটা যুক্তি? ওটা কি একটা সত্য? ওটা কি একটা যুক্তি? ওটা কি একটা সত্য? ওই কথাটার মধ্যে একটা আস্ত মানুষকে আগাগোড়া পুড়ে ফেলে কি তালা বন্ধ করে রাখা যায়? ধর্মের ধুয়ো, দেশের ধুয়ো দুটিকেই পুরো দমে একসঙ্গে চালাচ্ছি। ভগবদ গীতা এবং বন্দে মাতরম আমাদের দুই চাই। তাতে দুটোর কোনোটাই যে স্পষ্ট হতে পারছে না। আমার ভারতবর্ষ কেবল ভদ্রলোকেরই ভারতবর্ষ নয়। ভারতবর্ষ যদি সত্যকার জিনিস হয় তাহলে ওর মধ্যে মুসলমান আছে। নিজের ধর্ম আমরা রাখতে পারি, পরের ধর্মের উপর আমাদের হাত নেই। মুসলমানকেও নিজের ধর্ম মতে চলতে দিতে হবে। কেবল গরুই যদি অবদ্ধ হয় আর মোষ যদি অবদ্ধ না হয় তবে ওটা ধর্ম নয়, ওটা অন্ধ সংস্কার। এই যে মুসলমানদের অস্ত্র করে আজ আমাদের উপর হানা সম্ভব হচ্ছে, এই অস্ত্রই যে আমরা নিজের হাতে বানিয়েছি। প্রাচ্যাভিমানী হয়তো বলবেন এর মধ্যে অনেক কিছু আমরাও বলে থাকি, ব্যক্তি বিশেষ তা বলতে পারেন, কিন্তু 19 শতকের বাংলাদেশে প্রাচ্য প্রত্যয়ের ঐতিহাসিক প্রকাশের অমূর্ত অ্যাবস্ট্রাক্ট রূপটির সঙ্গে এইসব বিশ্বাস খাপ খায় না। দুয়ের মধ্যে পরস্পর বিরোধ অগ্রাহ্য করা ন্যায়সঙ্গতভাবে অসম্ভব। শুধু ন্যায়ের তর্ক নয়, আজকের দিনে স্বাধীন ভারতেও কি এ বিরোধ অবসান হয়েছে? প্রাচ্যাভিমান আজও সুপ্রতিষ্ঠিত, অথচ দেশের গতি পশ্চিমী সভ্যতার দিকে। জাগরণ একটা প্রক্রিয়া বলে কোনো না কোনো সময়ে তাতে ছেদ টানতে হবে। ইউরোপে রেনেসাঁসের প্রভাব আজ পর্যন্ত স্থায়ী হয়ে থাকলেও 16-17 শতকে আমরা তার সীমারেখা নির্দেশ করি। বাংলা রেনেসাঁসকেও প্রথম বিশ্বযুদ্ধের পরে টেনে আনবার সার্থকতা দেখি না, যদিও তার জের আজ পর্যন্ত অপ্রতিহত। রামমোহনে যার সূত্রপাত ঠিক এক শতাব্দী পরে তার জবনিকা পড়লে আপত্তি করা যায় না। তারপরেও শতাব্দীর এক পাদ কাল জুড়ে রবীন্দ্র রচনা উৎসারিত হয়েছিল। রবীন্দ্র প্রতিভা সেতুবন্ধন করেছে দুই যুগের মধ্যে। এই সময়কার রবীন্দ্রনাথের লেখা সম্বন্ধে শুধু এই কথাই বলবো যে গোরা অচলায়তন বলাকা ঘরে বাইরের পর্বের দৃষ্টি থেকে তিনি আর মুখ ফেরাননি। শেষ পর্ব সূচনা করেছিল কর্তার ইচ্ছায় কর্ম, 1917। সেখানে আছে এদেশে বিদ্যার সঙ্গে অবিদ্যার একটা আপোষ হইয়া গেছে। গাছতলায় বসিয়া জ্ঞানী বলিতেছে, যে মানুষ আপনাকে সর্বভূতের সঙ্গে ও সর্বভূতকে আপনার মধ্যে এক করিয়া দেখিয়াছে, সেই সত্যকে দেখিয়াছে। অমনি সংসারী ভক্তিতে গড়িয়া তার ভিক্ষার ঝুলি ভরিয়া দিল। ওদিকে সংসারী তার ঘর দালানে বসিয়া বলিতেছে, যে বেটা সর্বভূতকে যতদূর সম্ভব তফাতে রাখিয়া না চলিয়াছে তার ধোবা নাপিত বন্ধ। আর জ্ঞানী আসিয়া তার মাথায় পায়ের ধুলো দিয়া আশীর্বাদ করিয়া গেল, বাবা বাঁচিয়া থাকো। বুড়ি এদের মনটাকে আফিম খাওয়াইয়া ঘুম পাড়াইয়াছে। কিন্তু অবাক হইতে হয় যখন দেখি এখনকার কালের শিক্ষিত যুবকেরা, এমনকি কলেজের তরুণ ছাত্ররাও এই বুড়িতন্ত্রের গুণ গাহিতেছেন। রাশিয়ার চিঠিতে
অর্থাৎ 1930, নূতনের আবিষ্কারের আনন্দ এত সুপরিচিত যে তার উল্লেখ নিষ্প্রয়োজন। কালান্তরে অর্থাৎ 1930-এ স্বীকৃত আছে বর্তমান যুগের চিত্তের জ্যোতি পশ্চিম দিগন্ত থেকে বিচ্ছুরিত হয়ে মানব ইতিহাসের সমস্ত আকাশ জুড়ে উদ্ভাসিত। প্রাচীন পাণ্ডিত্যের অন্ধ অনুবর্তন সে আপনাকে ভোলাতে চায়নি। ইউরোপের সংস্রব একদিকে আমাদের সামনে এনেছে বিশ্ব প্রকৃতিতে কার্যকারণ বিধির সার্বভৌমিকতা, আর একদিকে ন্যায় অন্যায়ের সেই বিশুদ্ধ আদর্শ যা কোনো শাস্ত্রবাক্যের নির্দেশে, কোনো চিরপ্রচলিত প্রথার সীমাবেষ্টনে, কোনো বিশেষ শ্রেণীর বিশেষ বিধিতে খণ্ডিত হতে পারে না। সভ্যতার সংকটে অর্থাৎ 1941 পর্যন্ত রবীন্দ্রনাথ কষাঘাত করেছিলেন পশ্চিমী দৃষ্টিকে নয়, ভারতে ব্রিটিশ শাসনে তার বিকৃতিটাকে, ইংরেজ রাজত্বের মঙ্গলময় রূপের অতি প্রাচীন বিশ্বাসকে। তা নয়তো পশ্চিমের সৃষ্টি নব রাশিয়া ও নবীন জাপানের অগ্রগতির সঙ্গে ব্রিটিশ ভারতের দুরবস্থার তুলনার উপর জোর দিতেন না। রবীন্দ্রনাথের শেষ জীবনে পশ্চিমী দৃষ্টির জয়যাত্রা রইল অব্যাহত। তার প্রগতিশীলতার একটা বড় লক্ষণ এই যে বার্ধক্যের চিরায়ত পশ্চাৎগমন তাকে স্পর্শ করল না। পরিণত জীবনের শেষার্ধেরও বেশি জুড়ে বিরাজ করল ভবিষ্যতের উপযোগী পশ্চিমী আদর্শের প্রতি আন্তরিক প্রীতি।